গুড মর্নিং ফ্রম এল্লা। আজ আমাদের শ্রীলঙ্কা সফরের চতুর্থ দিন। এই সকাল 6:30টার সময় আমি হাতে কফি নিয়ে আমাদের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছি। ভিউটা দেখুন। আজকে সারাদিন আমরা এল্লা এক্সপ্লোর করব এবং যেমন যেমন করব আপনাদের দেখাতে থাকবো। তবে আজকে এখানে একটা বৃষ্টির পূর্বাভাস আছে, জানি না কি হবে, দেখা যাক। আর ঠান্ডাটা বেশ ভালো আছে, দেখতেই পাচ্ছেন আমি সকালে জ্যাকেট পরে বসে আছি এখানে। সিগিরিয়ার মতো এখানেও আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর ডিনারটা আছে। আর এখানে সব থেকে মজার জিনিস হচ্ছে এরা সবাই 7:30 থেকে 9:30 অবধি এদের ব্রেকফাস্ট বলুন বা ডিনার, মানে একটা AM একটা PM এই টাইমে এদের ব্রেকফাস্ট আর ডিনার হয়। চলে এসেছি 88 টেলার ব্রেকফাস্ট টেবিলে। আজ একটা টোস্ট নিয়েছি, ফ্রেঞ্চ টোস্ট নিয়েছি, বেকন সসেজ যা যা দেখালাম আপনাদের। এরপর কি বলেছো, এগস বলেছো? এগস আসছে। এই দিয়ে ভালো করে ব্রেকফাস্ট করে কিন্তু আজকে বেরিয়ে পড়বো, কারণ আবার সারাদিনের ট্রিপ। সকাল ঠিক 9টা বাজে, আমাদের ড্রাইভারও এসে গেছে, আর এবার আমরা বেরিয়ে পড়ছি এল্লা এক্সপ্লোর করতে। চলুন আমাদের সাথে। লেটস গো। গাড়িতে 2 মিনিটে পৌঁছে গেলাম 9 আর্চেস ব্রিজের পার্কিং পয়েন্টে। এইবার বাকিটা হাইকিং। 9 আর্চেস ব্রিজের দিকে যাচ্ছি, তো রাস্তাটা দেখুন। দেবশ্রী নামছে এখন, আমি ওর পেছনে পেছনে যাচ্ছি। এটা স্টার্টিংটা এরকম, আমার গাইড যা বললো এই স্টার্টিং এর পরে রাস্তাটা আবার নর্মাল হয়ে যাবে। এখানে এই প্রথমটা রাস্তাটা একটু ধরে ধরে নামতে হচ্ছে, স্কিড করার চান্স আছে। সিঁড়ি ভাঙা মোটামুটি হয়ে গেল, এবার আমরা এগোচ্ছি মেন রাস্তায়। এবার রাস্তাটা সুন্দর মনে হচ্ছে। এবার 9 আর্চেস ব্রিজের আমাদের হাইকিং চলছে। জায়গাটা কিন্তু দারুণ, বিরাট বড় বড় গাছ, পাইন ফরেস্ট, আরো দারুণ সব গাছ দেখা যাচ্ছে, তার মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে। এই শ্রীলঙ্কাতে এসে একটা জিনিস কিন্তু খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এত সবুজ আমরা নর্মালি শহরে দেখতে পাই না। এখানে পুরো শ্রীলঙ্কা জুড়ে শুধু সবুজ আর সবুজ। আমি দেবশ্রীকে বলছিলাম এক্ষুনি যে এইখানে ওই চাপটা নেই, মানে এখানে পড়ে গেলে খুব বেশি হলে একটু ওই হাত পায়ে ছড়ে যাবে, ধুলো লাগবে, তার থেকে বেশি কিছু হবে না। কিন্তু কিদুরাঙ্গালাতে মানে পড়লে পুরো আমাদের ভাষায় ছয় ছবি, একদম ভ্যানিশ হয়ে যাবো, দুষ্টু লোক হয়ে যাবো আমরা। এবার আবার উঠছি, এটা খুব নরমাল, মানে এটা ভালো লাগছে সকাল সকাল। এখন একটু ঠান্ডা ঠান্ডাও আছে, আর গাছের ছায়া, সব থেকে বড় কথা রোদটাই লাগছে না। অভিক যেটা বললো, কিদুরাঙ্গালা রকে ক্লাইম্বিং এর পর আমাদের কাছে আর কোনোটাই বিশেষ ডিফিকাল্ট মনে হচ্ছে না। দেখুন জাস্ট জায়গাটা, এখানে এই ফুলটা প্রচন্ড দেখা যাচ্ছে, বেশ বড় বড়। মানে আমার এটা দেখে ঠিক আমাদের কলকাতার কুমড়ো ফুলের কথা মনে পড়ছে, এটা আমরা ভাজা খাই, তবে সাইজে এর অনেক ছোট। এই বড় বড় ফুলগুলো ভাজা খাওয়া গেলে ভালো হতো। একদম পুরো বেলের মতো না, নিচের দিকে ঝুলে থাকে, এরকম সবসময় ফুটে, খুব সুন্দর, প্রচুর দেখা যায় এই ফুলটা এখানে। অনেকটা হাইক করে আসার পর এই যে এখান থেকেই 9 আর্চেস ব্রিজটার প্রথম ঝলক আমরা দেখতে পেলাম, আর সঙ্গে সঙ্গেই একটা ট্রেনের হুইসেলও শুনতে পাচ্ছি। তাই এখানেই আপাতত আমরা দাঁড়িয়ে গেলাম। যতক্ষণে ওই ব্রিজটার সামনে নিচে অবধি আমরা পৌঁছবো, ততক্ষণে হয়তো ট্রেনটা বেরিয়ে যাবে আর আমরা জাস্ট মিস করে যাব। এই যে এসে গেছে ট্রেনটা, দেখুন সেই আইকনিক দৃশ্য, 9 আর্চেস ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। ওখানে প্রচুর লোকের ভিড় দেখতেই পাচ্ছি এখান থেকেই, আর এখানেও অনেকেই দাঁড়িয়ে পড়েছে আমাদের মতোই, এখান থেকে ট্রেনের ফার্স্ট ভিউটা মিস করবে না বলে। মিনিট 15-র একটা হাইকিং এর পর একদম 9 আর্চেস ব্রিজের সামনেটাতে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর এই জায়গাটা তৈরি হয়েছিল
19 সালে, মানে এইটার কনস্ট্রাকশন শেষ হয়েছিল 1919 সালে। অফ কোর্স এই ব্রিটিশ ব্রিটিশ আমলে, obviously ব্রিটিশ কলোনাইজেশনের ফল এটা। এই 9টা যে আর্চ আছে, তো এইটা তৈরি করাটা তখনকার দিনে খুব চ্যালেঞ্জিং ছিল, অফ কোর্স তো সেই জন্য এটা বিখ্যাত। জাস্ট লাইক আওয়ার হাওড়া ব্রিজ। হ্যাঁ, আর আমরা এতটাই লাকি যে এখানটাতে আসতে না আসতেই ব্রিজ দিয়ে একটা ট্রেন পাস করে গেল, মানে দারুণ। দেখুন তো কতগুলো আর্চেস এখানে কাউন্ট করা যাচ্ছে। আমরা এখানে থাকতে থাকতেই দেখছি ওই দেখুন আরো একটা ট্রেন আসছে। আর এবার এই ট্রেনটা শুধু এখানে এলোই না, ইনফ্যাক্ট ব্রিজটার উপরে পুরো দাঁড়িয়ে গেল। তো এইখানে এই ট্রেনটা 9 আর্চ ব্রিজের ওপর বেশ অনেক প্রায় মিনিট 10-15 দাঁড়ালো। তার ফলে যেটা হলো, যারা আমরা ট্রেনে নেই তারাও ট্রেনে গিয়ে তার মানে ছবি টবি, মনের আনন্দে ছবি ফটোশুট করলাম, ছবি ভিডিও, সুন্দর একটা অপরচুনিটি পাওয়া গেল। এবার এই ট্রেনটা ছাড়লো। ট্রেনটা ওই 9 আর্চেস ব্রিজটা ক্রস করে আমাদের পিছন দিকে এই যে দেখুন যে টানেল রয়েছে একটা, এই টানেলটার মধ্যে দিয়ে ঢুকে গেল। মানে এই এই যে ট্রেন রুটটা, এটাকে তো বলা হয় যে ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন রুট। তো আমরা এটাকে যদিও করব বলে আমাদের উইশ লিস্টে রাখিনি, আপনাদের যদি এটা থাকে অবশ্যই করবেন। আমরা অনেক জায়গায় এরকম টয় ট্রেন এইসব তো আমরা করেনি, আমরা উটিতে এরকম টয় ট্রেন রাইড করেছি, দ্যাট ইজ অলসো ভেরি সিনিক রুট। আবার এই গোয়ার রুটটা, ওটাও যেমন দারুণ একটা ট্রেনের রুট, এটাও কিন্তু সেরকম এখানে একটা ভীষণ পপুলার। তবে হ্যাঁ, টিকিট পাওয়া একটু দুষ্কর হয়, সবসময় অ্যাভেলেবিলিটি থাকে না। তবে আমি যেটুকু জানি এটা কিন্তু ওই টিকিট নয়, মানে আগে থেকে বুক করতে হয় না, হ্যাঁ মানে প্ল্যাটফর্মে গিয়ে কাটতে হয়, হয়ে যায়, যদি অ্যাভেলেবিলিটি থাকে তখন কেটে নেওয়া যায়। আর আরেকটা জিনিস যেটা দেখলাম, এই লাস্ট যে ট্রেনটা গেল, এই ট্রেনটাতে 5টা বা 6টা বগি ছিল, হ্যাঁ যেটাতে পুরো ফাঁকা 6টা বগি, কিন্তু একটা ওপেন হ্যাঁ কম্পার্টমেন্ট ছিল, এটা টপটা ওপেন, সেখানে সব লোক দাঁড়িয়ে ছিল, মানে পুরো হতে পারে সিটিং যে এরিয়া তারা খালি। সিট থেকে উঠে গিয়ে ওই জায়গাটাতে, হ্যাঁ, ওই 9 আর্চেস ব্রিজের সময় এনজয় করবে বলে ওই জায়গাটায় চলে ওখানে এসেছে। এসে দাঁড়িয়ে, বাকি সবাই ছবি তুলছে, এ করছে। আর আমরা এবার ফেরত যাচ্ছি, ওই যেই 15 মিনিট হাইক করে ট্রেক করে নেমেছিলাম সেটা এবার উঠবো। আর ওঠার আর ভিডিও করছি না, একই রাস্তায় উঠছি, অন্য কিছু নয়। আচ্ছা, এই রুটটার কথা যেটা বলছিলাম, এটা তো ক্যান্ডি থেকে এল্লা বা নুয়ারেলিয়া থেকে এল্লা, এটা তো আপনারা করতেই পারেন। এবার যেটা হয়, আমাদেরকেও, আমরা যখন প্ল্যানিং করছিলাম, বুকিং করছিলাম, আমাদেরকেও তখন বলছিল সাবজেক্ট অ্যাভেলেবিলিটি। এনিওয়ে এটা আমাদের উইশ লিস্টেই ছিল না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনারা যদি ভাবেন করবেন এবং এরকম অ্যাভেলেবিলিটির প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যেটা আপনারা প্ল্যান করতে পারেন সেটা হচ্ছে এল্লা টু নুয়ারেলিয়া বা এল্লা টু ক্যান্ডি, সেম রুট, জাস্ট আপ অ্যান্ড ডাউন, অবভিয়াসলি ইকুয়ালি সেম সিনিক বিউটি, কিন্তু উল্টো রুট, অ্যাভেলেবিলিটি সবসময় থাকে। মানে লোকে এই রুটটা কাটে না খুব একটা, মানে উল্টোটাই সবসময় করে। আর এখন আমরা উঠছি, তো ওঠার সময় আমি বেশ আমার থাইয়ের ব্যথাটা টের পাচ্ছি, এটা হচ্ছে পরশুদিনের পাপের ফল। তো পরশুদিন আমরা কি পাপ করেছিলাম, একদিনে প্রায় 5000 সিঁড়ি ভাঙা, প্লাস ওই ইন্টারমিডিয়েট লেভেলের ক্লাইম্বিং, Climbing. রক ক্লাইম্বিং। এটা যদি না দেখে থাকেন, আই বাটনে লিংক দেওয়া রইলো, ঝটপট গিয়ে দেখে নিন। দুটো ভিডিওই দেখবেন, কিন্তু মিস করবেন না। আমাদের শ্রীলঙ্কা সফর একেবারে ফুল অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড অ্যাক্টিভিটিস হতে চলেছে। পরতে পরতে নতুন নতুন জিনিস, নতুন নতুন চমক আসছে। 9 আর্চেস ব্রিজের ওই বেসটা থেকে উঠে এলাম পুরোটা মেন রোডে, আবার মিনিট 15-20 একটা হাইকিং করে। আর এবারে আমরা যাচ্ছি লিটল অ্যাডামস পিক, আনাদার ট্রেক, আনাদার হাইক। চলুন দেখি কেমন হয়। আচ্ছা, এইখানে অনেক টুকটুক পাওয়া যাচ্ছে, আমরা ঠিক করলাম টুকটুকেই উঠে পড়বো, লাল টুকটুক। এবার আমরা উঠে পড়েছি।
তার কারণ হচ্ছে এখানে নিচ্ছে কত টাকা করে? 500 এলকেআর, 500 এলকেআর বললো। আর সত্যি কথা বলতে যা রোদ এখন বাইরে, হ্যাঁ প্রচন্ড রোদের প্রচন্ড রোদের তেজটা, তেজ। অনেকে ছাতা নিয়ে নিয়ে উঠছে নামছে, কিন্তু ছাতা নিয়ে ওঠানামা করা বেশ মুশকিল। তো তো সেই জন্য আমরা ভাবলাম একটা 500 নিয়ে নিই, হ্যাঁ। দেখি অন্তত যাওয়ার পথটা কিরকম, মানে 500 এলকেআর দিয়ে। যদি ফেরার সময় মনে করি লাগে তাহলে ফেরার সময় নিয়ে নেবো, না হলে যদি মনে হয় ডুয়েবল তাহলে আমরা তাহলে হেঁটে চলে হেঁটেই আসবো। নামবো। কিন্তু রোদের তেজটা তো আরো বাড়বে, আরো 1 ঘন্টা বাদে উঠে নামতে নামতে তো আরো রোদটা বাড়বে। আর একটা জিনিস হচ্ছে যে এখানে এসে অটোটা একটা বিশাল একদম। ফেমাস একটা যানবাহন, জি, জি, জি। ট্রেন্ডি হ্যাঁ, জিনিস, তো এটাও একটা এক্সপেরিয়েন্স করে নেওয়া দরকার। একদম তো সেই জন্য এটা করলাম আমরা। রাস্তাটা পুরো চা বাগানের মধ্যে দিয়ে এসেছি। ছোট্ট একটুখানি আমাদের টুকটুক রাইড হয়ে গেল, বেশি নয়, ডিস্টেন্সটা একদমই অল্প। ফেরার সময় হয়তো আমরা এটাই কভার করে দিতে পারবো। চলো লেটস গো। চলো। এবারটাতে পুরোটাই চা বাগান, ওঠার সময় দেখলাম ডায়ে বায়ে চা বাগান। আর এই যে ঢুকছি, এখানে কিছু কিছু অ্যাক্টিভিটিস করার স্কোপ আছে, তাই তো? হ্যাঁ, এখানে অ্যাক্টিভিটিস বলতে জিপ লাইনিং আছে, একটা পুল ক্লাব আছে, আর কি আছে চলুন এক্সপ্লোর করে দেখি। চলুন ঢুকে দেখি। সুভিনের শপ আছে, এটা দেখতেই পাচ্ছি, রেস্টুরেন্ট ক্যাফে সবকিছু আছে। লেটস সি। আমি শ্রীলঙ্কাতে নামার পর থেকে অভিজ্ঞ একটা কথা বলছি যে আমার একটা ভীষণ বালি বালি ভাইব আসছে। বলো এবার অভিজ্ঞতা দেখে তোমার মনে হচ্ছে কিনা? আমার তো পুরো বালি ছেড়ে পুরো উবুদ মনে হচ্ছে এটা। একদম উবুদ, মানে পুরো পুরো উবুদ। আমি শ্রীলঙ্কায় নামার পর থেকে অভিকে বলছি, অভি আমার ভীষণ বালির ভাইবটা আছে, ভীষণ সিমিলার লাগছে বালির। লাস্ট ইয়ারে গেছিলাম, মানে এবার প্রত্যেকটা স্টেপে উই আর ফিলিং একদম পুরো উবুদে যেরকম ক্যাফে গুলো হয়, রেস্টুরেন্ট গুলো হয় ব্যাম্বু ডেকোর করে, পুরো ওরকম। আর বাকি জিপ লাইনিং বগেরা এগুলো এখন তো সব জায়গাতেই হয়ে গেছে, সেটা কোনো ব্যাপার নয়। বাকি এই পুল ক্লাব, এই কালচার গুলো একদম বালি। এখানে একটা জায়ান্ট সুইংও আছে, সি। এটা হচ্ছে লিটল অ্যাডামস পিকে যাওয়ার রাস্তা, আবার শুরু হচ্ছে সিঁড়ি ভাঙা। চলুন। দেবশ্রী এখন ছাতা খুলে নিয়ে উঠছে, রোদটা বেশ, এই রোদে ওঠা দেবশ্রীর খুব একটা অভ্যেস নেই। একদমই নেই। মাঝে মাঝে ছায়া আছে রাস্তাটা, মানে দুপাশে চা বাগান, আর চা বাগানের তো মাঝে মাঝে একটু শেড চাই, কিন্তু হলে কি হবে, রোদের তেজটা এত চাই। সিঁড়িটা ওঠাটা এমনিতে খুব একটা কষ্টকর কিছু নয়, আমরা যেরকম যেরকম ভয়ঙ্কর সব সিঁড়ি ভেঙে এসছি, এটা তার তুলনায় কিছুই না, কমফোর্টেবল স্টেপস একদম। এই এতগুলো সিঁড়ি ভেঙে এই জায়গাটাতে উঠলাম, এরকম একটা চাতাল, এখানে জিপলাইনিং এর রেজিস্ট্রেশন সেন্টার, আবার লিটল অ্যাডামস পিকের দিকে যেতে আরো এতগুলো সিঁড়ি, আর বলছে 300 স্টেপস। চলুন দেখি যতদূর উঠতে পারি উঠবো। এখানটা ছায়া আছে, হাওয়াও দিচ্ছে, এখানে আমরা 5 মিনিট ভালো বসে লাগছে। উঠতে পারি না? 5 হ্যাঁ, মিনিট বসে তা পারি। একটু রেস্ট নিয়ে নি। হ্যাঁ, এখানে একটু বসতেই পারি। তো এখানে বসবো বলে অভিকের আবার কফির গন্ধ নাকে আসতে, অভিজ্ঞ একটা কোল্ড কফি নিয়ে চলে এলো। হ্যাঁ, এই গরমের মধ্যে একটা কোল্ড কফি দেখে আর লোভটা আর সামলাতে পারলাম না। কেমন খেতে এটা? খেতে ভালো, মিষ্টিটা একটু কম, যেটা আমার ভালো লাগে। আচ্ছা, আর আর কত দাম নিল? দাম নিল 980 এলকেআর, মানে 300 থেকে 350 টাকা। 300 টাকা মতো, ঠিকই আছে। আমাদের এবার লাস্ট স্ট্রেচ হাঁটা শুরু করলাম আমরা। এটা 320 স্টেপস। দুজন আমাকে বললো, একজন বললো 320, একজন বললো 500। হ্যাঁ, হ্যাঁ, ও মাই গড, জানি না কোনটা ঠিক। তো ওকে, সেই সিঁড়ি হাঁটা আমাদের শুরু হলো। চলুন, এখনো আমরা পৌঁছাইনি টপে, এখান থেকে ভিউটা দেখুন। যতদূর উঠলাম সেখান থেকে একটা দারুণ সুন্দর ল্যান্ডস্কেপ দেখুন, দুর্ধর্ষ। সিঁড়ির রাস্তা মোটামুটি শেষ, এবার রাস্তাটা দেখুন। এবার এইরকম রাস্তায় একটুখানি লাস্টে হাইকিং যা মনে হচ্ছে। এগুলো দেখো অনেকটাই রাস্তা, সবাই বলে 10 মিনিট 15 মিনিট, তুমি ইনফরমেশন সার্চ করলে দেখবে যে 15 মিনিটস হাইকিং। এগুলো কেউ কিন্তু বলে না, এটা ডিপেন্ড করছে না যে অ্যাকচুয়ালি কতটা, ডিপেন্ড করছে যে তোমার স্ট্যামিনা কতটা, তুমি কতটা ফাস্ট উঠছো।
ফাইনালি উই রিচ দ্য সামিট। একদম ওই ওইখানে ওদিকেও লোকজন কিছু উঠেছে, আবার এই পাশে এদিকেও কিছু লোকজন উঠেছে। আমরা জাস্ট নিচ দিক থেকে উঠে এখানটা এলাম। এখানে একটু গাছের ছায়া আছে, যেদিকেই যাই দুদিকে আর কোনো ছায়া নেই, তো এখানে একটু জিরিয়ে নিচ্ছি। একটু ডাব, ঠান্ডা জল ফল এখানে সব পাওয়া যায়। একটু বাদে হয়তো ওই জায়গাগুলো ঘুরে এসে আপনাদের দেখিয়ে তারপর হয়তো খাবো। তার আগে দেখুন এখান থেকে ভিউটা কি দেখছি। যতদূর চোখ যায় শুধু পাহাড়, সবুজ জঙ্গল, অসাধারণ অসাধারণ দৃশ্য। উঠে এসছি পুরোটার ওপরে, আর এখান থেকে এই 360 ডিগ্রি ভিউটা জাস্ট দেখুন। পুরো 360 ডিগ্রি একটা প্যানোরামিক ভিউ। এটা হচ্ছে লিটল অ্যাডামস পিক। বেশ অনেকটা হাইকিং, অনেকটা ট্রেকিং, যে যাই বলুক 15 মিনিটের এটা নয়। দেখুন এবার ডাব কাটা হচ্ছে। শ্রীলঙ্কায় যদি ডাব না খেলাম তো ক্যা করলাম। কেমন রিফ্রেশিং? খুব দরকার সত্যি। এটা খুব মিষ্টি আর শাঁসও আছে। 400 করে নিল না? 400 এলকেআর মানে ওই 120 টাকা মতো আমাদের টাকায়। প্রচন্ড মিষ্টি, দারুণ খেতে। যদি এটা আরো ঠান্ডা হতো আরো ভালো লাগতো, মানে হয়তো গলা বসে যেত জানি না। বালিতে এগুলো ঠান্ডা পাওয়া বালিতে ঠান্ডা দিত, ডাবগুলো ওরা ফ্রিজারে রেখে দিত। আর জল পুরো প্যাকড, খেয়ে শেষ করা যায় না অ্যাকচুয়ালি। দুজনের পেট আমি দেখতে পাচ্ছি এখানে এটা মানে আমি এতটা খেলাম, ও এখনো খেয়েছে হাফও নাবেনি, অনেকটা জল আছে। শ্রীলঙ্কার সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে শ্রীলঙ্কা যদি আপনি আসেন তাহলে আপনাকে হাইকিং ট্রেকিং এর জন্য কিন্তু রেডি থাকতে হবে, একদম বালির মতন। যদি ন্যাচারাল বিউটিটা এনজয় করতে চান। আর যদি ওই মানে আমরা আগে যেরকম ঘুরতাম মানে একদম রিল্যাক্সিং হলিডে, সেটা হলো সেটা আলাদা। বা কালচারাল দিক যদি ঘুরতে যান তাহলে ক্যান্ডি আর ওই কলম্বো সেগুলো আলাদা। প্ল্যানেই রাখবেন না যে এই হাইকিং ট্রেকিং এইগুলো কিন্তু ফিট থাকাটা খুব দরকার। আর আরেকটা যেটা খুব মানে দরকারি কথা সেটা হচ্ছে যে আমি এটা বিশ্বাস করি যে যেহেতু এগুলো একটু কষ্টসাধ্য, সব মানুষ এখানে আসতে পারে না এই জায়গাগুলো, সেই জন্য এই জায়গাগুলো কিন্তু অনেকটা পরিষ্কার এবং বিউটিটা পুরো ন্যাচারাল, কোনো কমার্শিয়ালাইজেশন নেই, কিচ্ছু নেই। শুধু একটা ডাবের দোকান এই ওপরে, প্লাস্টিক বর্জিত, কমপ্লিটলি প্লাস্টিক ফ্রি জোন। এই যে এবারে শাঁসটা খাচ্ছে অভিক। কেমন খেতে অভিক শাঁসটা? ভালো, অতটা মিষ্টি নয় তাই, তবে একদম পাতলা পাতলা শাঁস, সেটাই খেতে ভালো লাগে। নারকেল হয়ে গেলে ভালো লাগে। হ্যাঁ একদম তাই। আমাদের ডাব খাওয়া হয়ে গেল এখানে, এবার আমরা নামছি। সেম রাস্তা, তো সেই জন্য নামার ভিডিও আর করছি না। সেই 350-400 সিঁড়ি ভাঙতে হবে আবার, লাস্টে গিয়ে টুকটুক করে নেবো। আর লাস্টে গিয়ে হয়তো আবার টুকটুক করে রোদের মধ্যে গরমে আর হয়তো হাঁটবো না শেষটা, ওই স্ট্রেচটা যেটুকু আছে অ্যাভেলেবল, লেটস ইউজ দ্য রিসোর্সেস। একদম। এই লিটল অ্যাডামস পিক ঘুরে আমরা এবার এখানে একটা পাব আছে, সেই পাবে ঢুকছি। যেটা ঢোকার সময় দেখিয়েছিলাম, সুইমিং পুল আছে, এই পুল ক্লাবটা বেসিক্যালি ক্লাবে ঢুকছি, এটাতে ঢুকছি। ওটারে এবার ঢুকছি, চলুন দেখি এক্সপেরিয়েন্সটা কেমন হয়। কেমন লাগছে অভিক? বেশ ভালো, এই পুল ক্লাবটা বেশ ভালো। এখানে একটা এন্ট্রি ফি আছে, কিন্তু সেটা কলকাতার তুলনায় অনেক কম। আমরা দুজনে ঢুকলাম, একজন বিয়ার আর একজন একটা ককটেল নিয়েছি, একটু খাই তারপরে আবার বেরিয়ে যাত্রা শুরু। কভার চার্জটা কত সেটা বলো? কভার চার্জটা এখানে হচ্ছে 1000 LKR পার পারসন। আমাদের দুজনের 2000 LKR পড়েছে, অ্যারাউন্ড 600 রুপিস, ড্যাম চিপ। কলকাতায় মানে অল্ট এয়ারে বোধহয় 6000 টাকা। লাস্ট যখন গেছিলাম তখন দুজনে ছিল 6000 টাকা বালিতে গিয়ে, কিন্তু আমরা পুল ক্লাবটা মিস করেছিলাম। বালিতে পুল ক্লাবটা মিস করেছিলাম, শ্রীলঙ্কাতে সেটা হলো। খুব ইচ্ছে ছিল আমাদের যাওয়ার, ফিন্স ক্লাব বা ওটা কোথাও একটা যাওয়ার উবুদে, বাট উই মিস, মানে টাইম করে উঠতে পারি। এখানেও একটা জিনিস আমরা মিস করলাম, সেটা হচ্ছে যে আমরা সুইমিং কস্টিউম মানিনি। এখানে যদি জলে নামতে পারতাম তাহলে আমরা পুলে নামতে পারতাম, বাট এই রোদে তুমি পুলে তো আমরা এখন হোটেলেও গিয়ে নামতে পারি, বাট এই আর কি। বাট পুল ক্লাবটা আমাদের খুব ইচ্ছে ছিল এনজয় করার,
এখানে এসে হয়ে গেল। এখানে হলো লিটল অ্যাডামস পিক থেকে টুকটুক নিয়ে রাভানা পুল থেকে সোজা এসে গেছি রাভানা ওয়াটারফলে। আচ্ছা, এলাতে সবকিছু রাভানা রাভানা কেন? মানে রাভানা পুল ক্লাব থেকে রাভানা ওয়াটারফলে এলাম, ব্যাপারটা কি? এটা আমার যেটুকু ধারণা হচ্ছে যে এখানে সবকিছুই এরা একটু ইন্ডিয়ান টুরিস্টকে অ্যাট্রাক্ট করার জন্য রাভানা নাম দিয়ে এটাকে এনক্যাশ করায়, আর Is কোনো it? কারণ নেই। যদি আপনারা কেউ কোনো কারণ জানেন তাহলে অবভিয়াসলি কমেন্টে এটা কমেন্ট করে আমাদের জানান। তো মানে সবকিছু রাভানার নামে কেন? রাভান আর সীতা টেম্পল কালকে দেখলাম, মানে সবকিছুই রাবণ সীতা, মানে হোয়াট ইজ দ্য থিং? মানে মাইথোলজিক্যাল এটাকেই এরা কি করছে জানান আমাদের। আচ্ছা, আমরা ওইগুলো ঘুরে টুরে আজকে এল্লার যা লাস্ট ওই ফলসটা দেখে রাভানা ফলস দেখে প্রায় 2:30 নাগাদ ঘরে এলাম। তারপর একটু টেস্ট নিয়ে এখন আবার বিকেল বেলায় বেরিয়েছি। এবারে কিন্তু আমরা পায়ে হেঁটে এল্লাকে এক্সপ্লোর করব। কিছু ক্যাফে হপিং করার ইচ্ছা আছে, তো চলুন ক্যাফে ঘোরা যাক একটু। আচ্ছা, ওই রাভানা ওয়াটারফলটা নিয়ে তুমি তারপর আস্তে আস্তে কি বলছিলে? না, রাভানা ওয়াটারফল নিয়ে ওই জায়গায় তো আমরা কথা বললাম যে আমি হ্যাঁ। ঠিক জানি না কেন ওটাকে রাভানা ওয়াটারফল বলা হয়। এখানে তো সবই রাভানা। সবই রাভানা। পরে আমাদের ড্রাইভার বলল যে ওই মাইথোলজিক্যাল রিজন বলা হয় যে এখানে নাকি রাবণ চান করতে আসতো, তো ওর একটু দূরেই একটা রাভানা কেভও আছে, সেটাতে আচ্ছা, আমরা গেলাম না। রাভানের প্যালেস তো সিগিরিয়ায় নাকি ছিল? হ্যাঁ, রাভানের প্যালেস। তাহলে এখানে আবার কেভে গুহাতেও থাকতো? গুহাও সবই একটা প্রচলিত, সবই প্রচলিত আর কি, কথা আর কি, বিশ্বাস মানুষের। ওখানেও রাভানা কেভ আছে। আবার একটা জায়গা আছে যেখানে ওটা ব্লু ওয়াটার পন্ড, সেটা এখন বন্ধ হয়ে গেছে কারণ ওখানে কিছু একটা মিসঅ্যাপ হয়েছিল। ইভেন আমি এটাও শুনলাম যে রাভানা ওয়াটারফলেও একটা মিসঅ্যাপ হয়েছে কয়েকদিন আগে, কয়েকজন মারা গেছে, মানে ক্লাইম্ব করে উঠতে গিয়ে মারা গেছে। মানে ওখানে আমরা তো দেখলামই, ওটা ভিডিওতে দেখবেনি যে প্রচুর লোকে কিন্তু ওখানে সুইম করছে, মানে ওটা ওয়াটারফলটা এসে একটা ন্যাচারাল পন্ড মতন হয়েছে। এবার সেখানে সুইম তো করেই, এবার কিছু অন্যান্য দেশ থেকে টুরিস্টরা এসে তারা একদম আরো ক্লাইম্ব করে উপরে উঠে গেছিল, তারপর পড়ে টরে গিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে আর কি। এবং সেম জিনিস ওই নীল দিয়া পুকুনা, যেটা ব্লু ওয়াটার পন্ড, ওটা এমনিতেও আপনারা দেখে রাখবেন হয়তো ভিডিও, আমাদের ওটা উইশ লিস্টে কোনো সময়ই ছিল না, আমরা চিন্তাই করিনি, ওটা প্রচন্ড টাফ। তবে এখন এসে শুনলাম যে ওটা একদম বন্ধই টুরিস্টদের জন্য। আমাদের হোটেল চত্বর থেকে বেরিয়েই এরকম বেশ খানিকটা ঢাল উঠে এই আমরা চলে এলাম এল্লা, যেটা শহরের মেন রোডটা। বাঁ দিকে তাকালে এদিকেও প্রচুর শহর, ক্যাফেজ, আবার ডান দিকেও তাই। আর সকালে যে আমরা গেছিলাম এই ডান দিকের এই রাস্তাটাই সোজা এদিক দিয়ে গেছিলাম, কিন্তু কালকে আসার সময় কিন্তু এই রাস্তাটা ধরে এসে জমজমাট এল্লা শহর। এদিকে প্রচুর পরপর লাইন দিয়ে দোকান, ক্যাফে। আমাদের তো সেই প্রথম দিন থেকেই পুরো ট্রিপে গাড়ি আর ড্রাইভার সঙ্গে আছেন, কিন্তু যদি আপনাদের এরকম প্ল্যান না থাকে বা ধরুন ট্রেনে এসেছেন এল্লাতে, তাহলে এখানে স্কুটি রেন্টে নিয়ে আশেপাশে ঘোরাই যায়। এছাড়াও কিন্তু টুকটুক রেন্টে নিয়ে ঘোরার অপশনটা দারুণ, এবং ইউরোপিয়ান ট্যুরিস্টদের মধ্যে এটা এখন একটা ভীষণ ট্রেন্ডিং অপশন। খুবই সহজে এখানে টুকটুকের লাইসেন্স আর রেন্ট পাওয়া যায়। এল্লার সব কিছু খুব কাছাকাছি, ছোট্ট একটা পাহাড়ি শহর একদম। এছাড়াও এই যে দেখছেন লোকাল ট্যাক্সি সার্ভিস তো আছেই পুরো এল্লা এক্সপ্লোর করার জন্য। এখানে ড্রিম ক্যাফে আর চিল এই দুটো ক্যাফেই পাশাপাশি আছে। এখন আমাদের দুটোই খুব ভালো শুনেছিলাম, দুটোই খুব ভালো শুনেছি, রিভিউজও খুব ভালো দেখেছিলাম। এখন দ্বন্দ্বটা হচ্ছে কোনটাতে যাব, দেখা যাক, চলুন একটু রিভিউ ভালো করে দেখে নিই। এল্লা শহর ছোট হলেও একদম জমজমাট, এখানকার ক্যাফে কালচার কিন্তু দারুণ,
তাই এখানে এলে অবশ্যই হাতে সময় রাখবেন এখানকার ক্যাফে এক্সপ্লোর করার জন্য। অ্যাবসলিউটলি রেকমেন্ডেড। পরপর ক্যাফেগুলো আলো ঝলমল করছে, দারুণ গান বাজছে, একদম হ্যাপনিং অ্যাম্বিয়েন্স। চলো তাহলে আমরা চিলেই ঢুকি নাকি? চিলেই চিল করি। চিলে একটু চিল মেরে নিই। আমাদেরকে ওপরে বসতে বলেছে, তাই জন্য আমরা ওপর দিকটায় যাচ্ছি, গিয়ে দেখি কিরকম কি অবস্থা। অনেকক্ষণ মেনু টেনু দেখে অভিক দুটো আইটেম চুজ করেছে। দেখুন পরামর্শ করছে কি কি অর্ডার করলে বলো তো। একটা হচ্ছে আমরা করলাম পিৎজা, ট্রপিক্যাল পিৎজা, ট্রপিকানা পিৎজা। ওকে, যেটার মধ্যে থাকবে হ্যাম থাকবে, পাইনাপল থাকবে, এন্ড আর বাকি যা যা থাকে তাই থাকবে। আচ্ছা, আপনাদের কার কার ভালো লাগে পিৎজাতে পাইনাপল, এটা কমেন্ট করে আমাদের জানান তো। আমাদের দুজনেরই এটা ভীষণ প্রিয় একদম, বাট ডু লেট আস নো। আর কি অর্ডার করলে? আর আমি একটা ককটেল নিলাম, যেটা হচ্ছে শ্রীলঙ্কা স্পেশাল। আরে বাহ। তার মধ্যে আরাক, এদের লোকাল একটা ব্র্যান্ড, আর জিঞ্জার বিয়ার আর লাইম থাকবে। এসে গেছে আমার শ্রীলঙ্কান স্পেশাল, টেস্ট করে দেখি কেমন। এই রে, ভালো ভালো লাগেনি মনে না? না, এটা পুরো লাইম সোডা খাচ্ছি মনে হয়। একটু হিট আছে, ঠিক দিচ্ছে, লাইট বাট ভালো। ওকে। পিৎজাটা আমাদের এসে গেছে, আর দেখে যেটুকু মনে হচ্ছে এটা থিন ক্রাস্ট পিৎজা, টেস্টটা ভালোই হবে। প্রচন্ড ইয়াম্মি লাগছে আমার, চিজি। টু গুড খেলে না, টু গুড, দারুণ ভালো। আপনারা তো জানেনই আমি চিজ খেতে খুব ভালোবাসি, আই এম লাভিং ইট। ভেরি। সেকেন্ড স্লাইস, মুহূর্তের মধ্যে পিৎজা খতম। জাস্ট তুখোর ছিল খেতে এটা। ওদিকে এখন ডেজার্টে কি অর্ডার করা যায় সেটা দেখছে ভালো করে। মিনওয়াইল যেটা হয়েছে, বাইরে নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি। আপনাদের সকালবেলায় বলেছিলাম আজকে একটা বৃষ্টির ফোরকাস্ট আছে, এখনই বেরোনোর সময় অভিক ছাতাটা নিয়ে বেরোয়নি। যাই হোক, দেখা যাক এই বৃষ্টি কতক্ষণ চলে। আশা করি খুব বেশিক্ষণ চলবে না। থ্যাংক গড আমরা আজকে সারাদিন ভালোভাবে ঘুরে নিতে পেরেছি, কোনো প্রবলেম হয়নি। যেরকম বলেছিলাম আগেন, ট্রপিক্যাল ওয়েদার, বাট দিস ইজ সাপোজ টু বি কম্পারেটিভলি আ ড্রাই সিজন। এটা কিন্তু বেস্ট টাইম শ্রীলঙ্কা আসার। অভিক তো ডিসাইড করতে পারলো না কি ডেজার্ট অর্ডার করবে, তাই ফাইনালি আমি মাঠে নামলাম আর এই প্যাশন ফ্রুট চিজ কেকটা অর্ডার করলাম। এবার খেয়ে দেখো কেমন। খাওয়া তুমি শুরু করো, চিজ বলে কথা। কেমন লাগলো? চিজ কেকটা ভীষণই ভালো করে। প্যাশন ফ্রুটে যে ওই হালকা সাওয়ারনেসটা ওপরের লেয়ারটাতে সেটা রয়েছে। চিজ কেকটা ইয়াম খেতে, ইয়াম। এক পশলা বৃষ্টির পরেই বৃষ্টি ভেজা এল্লা শহর, এবার একটু ঠান্ডাটাও লাগছে, ঠান্ডাটা একটু লাগছে, একটু চিলি লাগছে এবার। আর আমরা বেরিয়ে পড়লাম, কারণ হয়ে গেছে অনেক কিছু খেলাম দিলাম, আবার ডিনারও করবো, কারণ আপনাদের তো বললামই আমাদের কমপ্লিমেন্টারি ডিনার আছে প্যাকেজে, সেটাও খাবো একটু বাদে। দেরি আছে এখন ডিনার করতে। তবে চারদিকটা কিন্তু দারুণ ভাইব্রেন্ট লাগছে, তাই না? মানে এখন ভাইব্রেন্ট লাগছে, আর ভিড়টাও বেড়েছে, কারণ মেনলি ইউরোপিয়ানরা কিন্তু ওই হোটেলের ডিনারের ভরসায় থাকে না, তারা ব্যাকপ্যাকার্স মেনলি, তারা এখন এইসব ক্যাফেতেই ডিনার করতে বেরিয়ে গেছে। তারা ইউজুয়ালি এরকম প্যাকেজ নেয়ও না, মানে যে ব্রেকফাস্ট ডিনার ওয়ালা এরকম। তো তারা এখন এখানে ডিনার করতে চলে এসেছে। অ্যাকচুয়ালি আর দে ডু আর্লি ডিনার অলসো। একদম। মানে ভীষণ কালারফুল, দারুণ লাগছে দেখতে। চারিদিকটা দারুণ ভাইব্রেন্ট, গান বাজছে, লাইভ মিউজিক হচ্ছে, ব্যান্ড হচ্ছে, সবকিছু একদম জমজমাট ব্যাপার। আরো বেশ খানিকক্ষণ এল্লার রাস্তায় হাঁটাহাঁটি করে দোকানপাট ঘুরে ফিরে এলাম হোটেলে।
চলে এসেছি এবারে ডিনার করতে আমরা আমাদের রেস্টুরেন্টের এখানেই। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছি, আপনারা তো দেখেইছেন। এখানেই এখন ডিনার করবো। With vegetables, ফার্স্টলি পটেটো অ্যান্ড ভেজিটেবলস, fresh beans. কেমন লাগছে? আজকে প্রথমে স্যুপটা দিয়ে শুরু করলাম, ভালোই লাগবে, ঠিকই আছে, ইটস হেলদি। আদারওয়াইজ ব্রোকলি সব সবজি দিয়ে। মেন কোর্সে আজকে রয়েছে একটা থাই গ্রিন রাইস, আর তার সাথে একটা থাই ফিশ কারি আর চিকেন ইন ব্রাউন সস। তো কালকে রাত্রে আমরা যখন এখানে ডিনার করছিলাম এরকমই মোটামুটি আইটেমসগুলো ছিল, মানে মেন কোর্সে এই অপশন, এরকমই একটা ফিশ, একটা চিকেন, ভেজ, স্যালাড, এরকম অপশন সব ছিল। তো খাওয়ার পর শেফ জানতে চেয়েছিল কিরকম লেগেছে। তো আমি অভিক দুজনেই বলছিলাম সে ভীষণ ড্রাই, মানে চিকেন ফিশ মানে কোনোটাই যেন গলা দিয়ে নামছে না, মানে স্যুপ দিয়ে স্যালাড দিয়ে খেলে যেন একটু জুসি লাগছে। সেই ফিডব্যাকটা শুনেই হয়তো আজকে দুটোই খুব ভালো করেছে, চিকেনটাও ফিশটাও। ফিশ ইজ ভেরি সফট, মানে ইটস গুড যে ফিডব্যাকটাকে ওনারা সিরিয়াসলি নিয়ে আজকে কিন্তু অনেক অনেক বেটার। এখানে সারা পৃথিবীর লোকজনরা আসে, সবার টেস্ট বাড অনুযায়ী করা তো সম্ভব না, বাট স্টিল আমরা এখানে 2 নাইটস আছি, কালকে রাত্রে খেয়েছি, ফিডব্যাক দিয়েছি, সেটার জন্য আজকে যে চেঞ্জটা এনেছে উইচ ইজ লাইক খুবই ভালো। আমি এখন দইটা খাচ্ছি, এটা টক দই। এর একটা মিষ্টি দইয়ের ভার্সন আছে যেটা আমরা সিগিরিয়াতে খেয়েছিলাম। অনেস্টলি বলছি, কলকাতার বাইরে এত ভালো মিষ্টি দই আমি কোথাও খাইনি। মানে কলকাতার বাইরে কোথাও মিষ্টি দই হয় সেটাও আমি জানতাম না। এত সুন্দর দই, মানে পরিমিত মিষ্টি, অল্প টক, অসাধারণ খেতে, আর ভীষণ টেক্সচারটা ভীষণ ক্রিমি, প্রচন্ড ক্রিমি। মানে অ্যাকচুয়ালি এটা কালকে ডিনারে এখানে সার্ভ করা হয়নি, কালকে জানা বলে আমার কষ্ট হচ্ছিল এটা। সিগিরিয়া থেকে বেরিয়ে অলরেডি এটা মিস করছিলাম। আজকে আমরা ড্রাইভারকে জিজ্ঞেসই করে ফেললাম যে এটা কি দই, কোথায় হয়, কি বৃত্তান্ত। আমরা ডিনার করে চলে এসেছি রুমে, আর কালকে সকালে আমরা তো এখান থেকে চেক আউট করে যাব, এলা থেকে বেরিয়ে যাব। তাহলে আজকে এবারের মতন আমাদের শ্রীলঙ্কা সফরের এল্লা ঘোরার গল্প শেষ করছি এখানেই, আর ফিরে আসবো খুব শিগগিরই কালকে যেখানে যাব এক নতুন অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে। আর আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ঘোরার গল্প, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে থাকুন, আর কমেন্টে জানাতে থাকুন কেমন লাগছে আমাদের ঘোরার গল্প। তাহলে আমরা আরো অনেক উৎসাহ পাবো, আরো অনেক এরকম ঘোরার গল্প নিয়ে, জানা অজানা জায়গার গল্প নিয়ে আসতে পারবো। তাহলে ততক্ষণের জন্য টাটা। টাটা।